আনিকা এই কথা শুনে বলে, কিসের প্রতিশোধের কথা বলতিছো তুমি? আমি তারে বলি, আচ্ছা এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, তোমারে পরে বলবনি। এরপর দুইজনে ঘুমাই পড়ি। এইদিকে মিশু প্রতিদিনের মতো আজকেও কান্না করে নিজের বালিশ ভিজাইতেছে। সে এটা ভেবে কান্না করে ফয়সালকে পাবার শেষ আশাটুকুও শেষ হয়ে গেল। কিন্তু সে মনে মনে বলে, সে যেই করে হোক ফয়সালকে নিজের করে নিবেই। তার জন্য তারে যা কিছু করতে হয় সে করবে। অপরদিকে রকিং চেয়ারে বসে বসে রনি ভাবতিছে কি করে আনিকাকে ফয়সালের থেকে আলাদা করা যায়। এখন তো অন্য কিছু করতে হবে, না হলে তো আনিকাকে সে পাবে না। সে একা একা বলে, দরকার হলে আমি রিয়ার সাথে যেটা করছি সেইটা আনিকার সাথেও করব। আমি যেটা পাবো না সেটা কাউকে পেতে দিব না। সকালে মিমের ডাকে আমার ঘুম ভাঙে। আমি চোখ খুলতেই সে আমাকে বলে, তোমাকে আমি কখন থেকে ডাকতেছি, কয়টা বাজে তোমার খেয়াল আছে? অফিসে যাইতে লেট হইলে তো আবার আমারে মারধর করো। আনিকার কথা শুই না আমি ঘড়ির দিকে তাকায়া দেখি 8:45 বাজে। তুমি তাড়াতাড়ি করে আমার সকালে নাস্তা রেডি করো। আনিকা নাস্তা বানানোর জন্য রুম থেকে বের হইতে যাবে, তখন হঠাৎ করে মনে হইল সে তো এখন প্রেগনেন্ট, তারে দিয়া কাজ না করাই ভালো। তাই আমি তারে বলি, এই যে আমি বলতেছি কি, তোমারে নাস্তা বানাইতে হবে না, তুমি বরং রুমে একটু শুয়া থাকো। আনিকা আমার মুখে এই কথা শুনে ভূত দেখার মতো করে আমারে দেখতিছে। তখন আমি তারে বলি, কি হলো, কি দেখতিছো এমন করে? এখন তো তোমার রেস্টের প্রয়োজন তাই না? ও বলে, কেন? ওর এই কথা শুনে আমি অনেকটা লজ্জায় পড়ে যাই। ও আমার বাচ্চার মা হবে এইটা বলতে কেন জানি আমার অনেক শরম পাইতিছে। এইভাবে দেখতে দেখতে 7টা মাস কাইটা যায়। কালকে আনিকার বিদায়। মানে আমাদের এলাকায় একটা রেওয়াজ আছে যে কোনো মেয়ের প্রথম সন্তান তার বাবার বাড়ি থেকে হবে, আর এর জন্য আনিকার আব্বুরা কালকে আনিকাকে নিতে আসবে। আমার মাথায় এখন অনেক প্রশ্ন ঘুরঘুর করতেছে। ভাবতেছি আমি কোনো ভুল করিনি তো, কিন্তু রনি কেন আমার সাথে এটা করবে? ও তো আমার বন্ধু, ও তো আমার কোনো ক্ষতি চায় না। সে কি লুকাইতেছে আমার কাছ থেকে? ও কেন আমাকে মিথ্যা বলল? ও তো আপুকে ভালোবাসতো না। আমাকে যেইভাবে হোক সত্যিটা জানতে হবে। এসব ভাবতেছি কারণ কিছুদিন আগে আমি রনির ডায়েরিটা আবার হাতে পাই, আর সেই ডায়েরিটার কিছু অংশ পড়ে জানতে পারি রনি যেই রিয়ারে ভালোবাসতো সেই রিয়াই আমার আপু। কিন্তু রনি কেন বলছিল সেই দিন আমার আপু সেই রিয়া না? হয়তো পুরা ডায়েরিটা পড়লে সবকিছু জানতে পারতাম, কিন্তু ভাগ্য খারাপ থাকার কারণে রনি আবার আমার হাত থেকে ডায়েরিটা নিয়ে নাই। আমার পাশে এখন আনিকা শুয়ে আছে। এই কয়েক মাসে মেয়েটার অনেক যত্ন করছি আমি, সব সময় চোখে চোখে রাখতাম, কখনো কোনো ভারী কাজ করতে দিতাম না। বলতে গেলে ওরে আমার ভালোবাসা দিয়া আগলে রাখছি, কিন্তু ওরে বুঝতে দিই নাই। এসব ভাবতেছি তখনই আনিকা আমাকে বলে, ফয়সাল তোমাকে না একটা কথা বলার ছিল। আমিও তারে বলি, তোমারেও না আমার একটা কথা বলার আছে। আনিকা বলে, আচ্ছা তাহলে প্রথমে তুমিই বলো কি বলবা। আমি তখন তার কাছে গিয়া বলি, আচ্ছা তোমার প্রথম ভালোবাসা কে? আনিকা বলে, কেন, আমি তো তোমারে সেই দিন বলছি যে তুমি আমার প্রথম ভালোবাসা। আনিকার মুখে এই কথা শুনে আমি ওর একটা হাত নিয়ে ওর পেটের ওপর রাইখা বলি, এইবার আমাদের বাবুর কসম খায়া বলো তোমার প্রথম ভালোবাসা কে? আনিকা তখন বলে, কেন, তুমি আমার মুখের কথা বিশ্বাস করো না? ঠিক আছে যাও, আমি আমার পেটে হাত দিয়া বলতেছি, আমার প্রথম প্রেম তুমি। সেই শীতের সকালে আমি তোমার 2 চোখ দেখে প্রেমে পড়ছিলাম। এইটা শোনার পর আমি কি করব বুঝতেছি না।
কারণ একটা মেয়ে আর যাই করুক, কখনো প্রেগনেন্ট অবস্থায় নিজের পেটে হাত দিয়া মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু রনি যে আমারে অন্য কথা বলছিল, না আমি আর কিছু ভাবতে পারতেছি না। মনে হইতেছে কেউ মাথার ভেতর ছুরি দিয়ে কোপাচ্ছে। আমি কিছু বলতেছি না দেখা আনিকা আবার আমারে বলে, কি হলো তোমার এখনো বিশ্বাস হচ্ছে না? আমি তখন আনিকারে বলি, আচ্ছা একটা কথা বলো তো, তোমার ভাই রোহান এখন কোথায়? আমি খেয়াল করি এটা শোনার পরেই আনিকার মুখটা গম্ভীর হয়ে যায়। আস্তে আস্তে ওর চোখে জল জমতে থাকে। কি হলো বলতিছো না কেন? বলো রোহান এখন কোথায়? এইবার আনিকা বলা শুরু করে। সেই দিনটি ছিল ভাইয়ার জীবনের সবচাইতে খুশির দিন। সেই দিনের সকালটা ছিল অনেক মিষ্টি। আমি ঘুমায় আছি, তখনই ভাইয়া আয়সা বলে, এই বাবু ওঠ, আর কত ঘুমাবি? ওঠ না বোন, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমি তখন চোখ বন্ধ করেই বলি, কেন তুই আবার কোথায় যাবি? ভাইয়া বলে, আর বলিস না, তোর ভাবির সাথে। পুরা কথা বলার আগেই ভাইয়া তার কথা বলা থামাই দেয়। ভাইয়ার মুখে এমন কথা শুই না, আমি বিছানা থেকে লাফ দিয়া উইঠা বলি, এ ভাইয়া আমার ভাবি মানে? ভাবি কই থেকে আসলো? ভাইয়া তখন কথা ঘোরানোর জন্য বলে, আরে ভাবি কোথা থেকে আসবে? আমাদের কি কোনো ভাই আছে নাকি যে ভাবি আসবে? এই বাড়িতে তো একটা রাজকুমার আসবে আমার বোনের জন্য, আর সে আয়সা আমার বোন রে পঙ্খিরাজ ঘোড়াতে করে নিয়ে যাবে। দেখ ভাইয়া, কথা ঘোরানোর চেষ্টা করবি না। ভালোই ভালোই বলতেছি, কবে থেকে এসব শুরু হয়েছে আমারে বলো, না হলে আমি আব্বুরে বইলা তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। ভাইয়া তখন আমার মাথায় হাত বুলাইয়া বলে, আরে বোন বলতিছি, তার আগে চল তোরে ব্রাশ করাই দি। তিন সত্যি তো? আসলে আমার ভাইয়া ছিল আমার পৃথিবী। ছোটবেলায় আম্মু মারা যায়, ভাইয়ার বয়স তখন 14-15 হবে। আমার বাবা তো ছিল মাস্তান, আমাদের প্রতি তেমন একটা খেয়াল রাখতো না। এমনকি বাবা মা কি সেটাও বুঝতাম না। কিন্তু আদর মমতা কাকে বলে সেটা আমার ভাইয়ার কাছ থেকে পেয়েছি। আমার ভাইয়া আমারে অনেক বেশি ভালোবাসতো, সব সময় আমার খেয়াল রাখতো, কখনো আব্বু আম্মুর অভাব বুঝতে দেয় নাই। ভাইয়া ছিল খুব সাধারণ একজন, কিন্তু আমার কাছে ছিল অসাধারণ। আমি কখনো নিজের হাতে ব্রাশ করি নাই, নিজের হাতে খাই নাই। ভাইয়াই আমারে সব সময় খাওয়াই দিত। আব্বু ভাইয়ারে অনেকবার বলছে তার গ্যাংয়ে ঢুকতে, কিন্তু ভাইয়া এসব কাটাকাটি মারামারি পছন্দ করতো না। তাই আব্বুকে ছেড়ে আমাকে এই শহরে নিয়ে চলে আসে, যাতে আব্বুর কাজের জন্য আমার কোনো ক্ষতি না হয়। এই ভাইয়া, আমি আর খাইতে পারবো না। আরে পাগলি, কি বলিস? তুই তো এখনো কিছু খাস নাই। আরে ভাইয়া, এত খাইলে আমি মোটা হয়ে যাব। তখন আমারে কে বিয়ে করবে বলো? আমার বোনকে কেউ অপছন্দ করবে এটা হতেই পারে না। এটা শুই না আমি ভাইয়ারে বলি, হইছে আর পাম দিতে হবে না, এবার বলো আমার ভাবি জানটা কে? বোন বলতিছি কি, না বললে কি হয় না? এই ভাইয়া তুই বলবি নাকি আমি কান্না শুরু করব? এরপর ভাইয়া বলতে থাকে, আসলে একটা মেয়েকে আমি প্রপোজ করছিলাম। মেয়েটা দেখতে অনেক সুন্দর, আমার তারে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু ও আমার প্রপোজালে রাজি হয় নাই। তবে আমি হাল ছাড়ি নাই, প্রতিদিনই তাকে আমার ভালোবাসার কথা বলতাম। এভাবে করে একটা সময় সে রাজি হয়ে যায়। শুরু হয় আমাদের নতুন প্রেমের কাহিনী। জানিস বোন, সে আমাকে অনেক বেশি ভালোবাসে, আমিও তারে অনেক বেশি ভালোবাসি। তবে আমার মিষ্টি বোনের থেকে একটু কম। তারও না একটা ভাই আছে, সেও তার ভাইকে অনেক বেশি ভালোবাসে। তবে কয়েকদিন ধরে তার ভাইয়ের বন্ধু নাকি তারে বলছে সেও নাকি তোর ভাবিরে পছন্দ করে। এটা শুই না আমি ভাইয়ারে বলি, আরে কি তখন থেকে সেই মেয়েটি করতিছো? ভাবির নামটা কি সেটা তো বলো।
আর তুমি তখন কোথায় যাওয়ার কথা বলতেছিলা? ভাইয়া বলে, তোর ভাবির নাম হচ্ছে রিয়া, আর ওর সাথে আজকে আমার ঘুরতে যাওয়ার কথা, কারণ আমি চাকরিটা পাইয়া গেছি না, এর জন্য। এরপর আমি ভাইয়ারে বলি, তাহলে তুমি এইখানে বৈশা কি করতেছো? তাড়াতাড়ি যাও, আমার ভাবিকে নিয়ে ঘুরো, আর সারাদিনে কোথায় কোথায় ঘুরছো সবকিছু আমাকে বলবা, ঠিক আছে? তারপর ভাইয়া বাসা থেকে বেরিয়ে পড়ে। আমি আমার মতো করে দিন পার করতেছিলাম। সন্ধ্যার সময় ভাইয়ার ফোন থেকে কল আসে। আমিও কলটার সাথে সাথে রিসিভ করি। ওই পাশ থেকে ভাইয়া বলে ওঠে, বাবু, নিজের খেয়াল রাখিস কেমন? আমি পারলাম না রে রিয়াকে বাঁচাতে। এটা বলার পরেই ভাইয়ার হাত থেকে কেউ ফোনটা কাইরা নিয়া ফোন অফ কইরা দেয়। ভাইয়ার কথাগুলো শুনে আমি অনেকটা ভয় পাইয়া যাই, কারণ ভাইয়ার কণ্ঠে ছিল আহাজারি। আমি তখন কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। তাই আব্বুকে ফোন করে সবকিছু বললাম। প্রায় 1 ঘন্টা পর আব্বু সহ তাদের গ্যাংয়ের সবাই আসলো। সবাই ভাইয়াকে ফোন দিতেছে, কিন্তু ফোন বন্ধ। রাত 12টা বাজে, তখনও ভাইয়ার কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। আমার মনে কেন জানি কু ডাকতে লাগলো। সবাই ভাইয়াকে খুঁজতেছে। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, কিন্তু ভাইয়ার কোনো খবর পাওয়া যায় নাই। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তিছে। আব্বুর মুখেও ভয়ের ছাপ ফুটে উঠতেছে। আমি আব্বুর কোলে মাথা রেখে গেটের দিকে তাকায় আছি। এই বুঝি ভাইয়া আয়সা বলবে, এই বাবু, এই নে তোর জন্য আইসক্রিম নিয়ে আসছি, তুই একা একা খাবি, আমাকে একটু দিবি না? দুপুর তখন 2টা বাজে। আব্বুর ফোনে ফোন আসলো। ফোনের ওই পাশ থেকে কি বললো বুঝতে পারি নাই, তবে আব্বু কথা বলার সময় আব্বুর হাত থেকে ফোনটা ফ্লোরে পড়া যায়। বাহিরে গাড়ি আছে, তুমি গিয়া গাড়িতে বসো। আমি গাড়িতে বইসা আছি, আব্বুও আমার পাশে বসা। কই যাইতেছি কিছুই জানি না। আমি এতটাই শকে ছিলাম, আমি যে আব্বুরে বলবো আমরা কই যাইতেছি সেটাও আমার মাথায় আসে না। শুধু বারবার ভাইয়ার কথা মনে হইতিছে। ভাইয়ার কথা মনে হতেই চোখ দিয়া পানি পড়তিছে। গাড়ি আইসা একটা কাশবনের সামনে থামলো। সাদা সাদা কাশফুলগুলা বাতাসের সাথে দুলতিছে। আব্বু আমার হাত ধরে হাঁটতে লাগলো। কিছুটা যেতেই চোখে পড়ে একটা জায়গায় অনেকগুলা মানুষ জড়ো হয়ে আছে। আমি আর আব্বু সেই দিকেই যাইতেছি। আমি যতই সেই দিকে এগুচ্ছি, ততই আমার মনে এক অজানা ভয় কাজ করতেছে। আমি একটু কাছে যেতেই দেখি সবাই গোল হইয়া দাঁড়ায় আছে, আর তার মাঝে কাউরে কাপড় দিয়া ঢাইকা রাখছে। আমি সেই ভিড়ের ভেতরে ঢুকতেই ভাইয়া বলে জোরে একটা চিৎকার দিই। তারপর আর কিছু মনে নাই। যখন আমার জ্ঞান ফিরে, তখন নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করি। আমি চোখ খুলতেই আব্বু আমার পাশে আইসা বলে, মারে, এই বইলা কান্না করতে থাকে। আমি আব্বুরে বলি, আব্বু, আমার ভাইয়া কোথায়? আব্বু বলে, তোর ভাইয়া তো বাড়িতে আছে। আমি তখন হাইসা বলি, আব্বু, তুমি মিথ্যা বলতিছো কেন? আমার ভাইয়া তো আর নাই, সে তো আমাদের ছাইরা অনেক দূরে চইলা গেছে। জানো আব্বু, ভাইয়া না অনেক পচা, আমারে একটুও ভালোবাসে না। ভালোবাসলে কি আর আমারে ছাইরা যাইতে পারতো? বলো না আব্বু, যাইতে পারতো? আনিকার মুখে এসব কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তিছে। আমি আনিকারে অনেক শক্ত করে জড়াই ধরে কান্না করতে লাগি। আমার এমন কাণ্ড দেখে আনিকা অনেকটা অবাক হয়ে যায়। সেও আমাকে অনেক শক্ত করে জড়াই ধরে। ওর চোখ দিয়েও টপ টপ করে পানি পড়তিছে। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি।
তো বেশি দেরি না করে চলেন কালকের কমেন্ট গুলা পড়ি। কামরুল হাসান ভাই বলছে মায়ের খায়েন না, তাড়াতাড়ি ভিডিও দেন। এই যে ভিডিও দিয়া দিছি তো, মারবা কেন? আমি তোমার ছোট ভাই না, আমাকে মারতে পারবা বলো? কষ্ট হবে না তোমার? এমডি জাকারিয়া ভাই বলছে ভাই তোমার নাম ভুল করাটা আমি ধরাই দিছি। এই গল্পের দ্বিতীয় পার্টে আমি কমেন্ট করছি যে তুমি আনিকা বলতে গিয়ে মিম বলছো। আশা করি কমেন্টটা পড়বা। হ্যাঁ, এই যে দেখো তোমার কমেন্টটা পড়তেছি এখন। তুমি সহ সবাইকে অনেক অনেক ভালোবাসা যে তোমরা আমার ভুলগুলা ধরাই দিতেছ, তাও আবার কোনো গালিগালাজ না করে। তো এইটা আমার কাছে অনেক ভাল লাগছে। তো আমি এর পরেও যদি কোনো ভুল করি সেগুলাও তোমরা ধরাই দিবা, ঠিক আছে? ওপেন স্কুল 2.0 ভাই বলছে ভাই আমার জীবনের কি কোনো লাভ স্টোরি হবে না? তো ভাই আমার কাছে পার্সোনালি মনে হয় প্রতিটা মানুষের জীবনেই ভালোবাসার গল্প আছে। ভালোবাসার গল্প যে শুধু জিএফ ডিএফ নিয়ে হতে হবে এমনটা না। তুমি তোমার আম্মুকে ভালোবাসো, সেটা একটা ভালোবাসার গল্প। তুমি তোমার আব্বুকে ভালোবাসো, সেটা একটা ভালোবাসার গল্প। তুমি তোমার বোনকে ভালোবাসো, সেটা একটা ভালোবাসার গল্প। আর তুমি যদি জিএফবিএফ এর লাভ স্টোরির কথা বলো, তাহলে বলবো ওই লাভ স্টোরি আমার জীবনেও আসে নাই। তো যাই হোক, গল্পটা যারা যারা শুনতেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা যে গল্পটা কেমন লাগতেছে। কারণ তোমরা যখন লাইক কমেন্ট করো তখন আমার অনেক বেশি ভালো লাগে, ভিডিও বানাইতে আরো মন চাই। আর হ্যাঁ, যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কেমনে করবা, কিভাবে করবা কিচ্ছু জানি না, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হওয়া চাই।